গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের অচিনপুর পর্ব ২। মেয়েদের জন্য পর্দা ঘেরা আলাদা জায়গা করা হয়েছে। এবাড়ির মেয়েরা আগে কখনো নাটক ফাটক কিছুই দেখেন, দেখবার খুব শখ। ছোট নানি আরতি নিয়ে গেলেন নানাজানের কাছে। এসব কি দেখবে? না না বলে প্রথম দিকে প্রবল আপত্তি তুললেও শেষের দিকে তাকে কেমন নরম মনে হলো। সুযোগ বুঝে নানিজান বলে চলেছেন, একদিনের মোটে ব্যাপার, আমোদ আহ্লাদ তো কিছুই করে না। না করে না, রাত দিন তো আমোদই চলছে। আচ্ছা যাক, পালকি করে জানো যায়। স্কুল ঘরেই স্টেজ সাজানো হয়েছে, হ্যাজাকের আলোয় ঝলমল করছে চারদিক। হ্যারিকেন হাতে নিয়ে গ্রামের লোকজন আসছে কাতারে কাতারে। পদ্মায় আড়াল করা মেয়েদের জায়গায় তিল ধারণের ঠাঁই নেই। আমি আর নবুমামা বসেছি মেয়েদের সঙ্গে। ছোট নানি আর দুখালা চাদর গায়ে চুপচাপ বসে আছেন। এমন মহারাজা দিন দুঃখীদের জন্য সমস্ত বিলিয়ে দিচ্ছেন। দুশ্চরিত্র মন্ত্রী ঘোট পাকাচ্ছে তালে তলে তলে তলে। রাজা আপন ভোলা মানুষ, কিছু জানতেও পারছেন না। মন্ত্রমুগ্ধের মতো দেখছে সবাই। একসময় হিরণ্য রাজা মনের দুঃখে রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে পড়েছেন। রানীও তার পিছু পিছু। নানিজান চমকে বললেন, মেয়ে কোত্থেকে এলো? কার মেয়ে? ও হচ্ছে হারু দাদা, মেয়ে সেজেছে। ওমা, হারু নাকি? নানিজানের চোখে আর পলক পড়ে না। বিবেকের পাঠ করল আজমল, খালারা কাঁদতে কাঁদতে ভিজিয়ে ফেলল। শেষ দৃশ্যে হিরণ্য রাজা মন্ত্রীকে বলছেন, এ রাজ্য তুমি লও ভাই, কাজ নাই রাজ্য পাটে। আমি বনবাসে যাব, সেইখানে অশান্তি অপার। ছোট খালা বললেন, বেকুবটা মন্ত্রীকে মেরে ফেলে না কেন? মন্ত্রী বলছে, যুদ্ধ হোক রাজা, বৃথা তর্কে কোনো ফল নাই। ঝনঝন যুদ্ধ শুরু হয়ে গেল। নবুমামা উত্তেজনায় দাঁড়িয়ে পড়লেন। নারীজান পিছন থেকে চেঁচাচ্ছেন, ও নবু বস, দেখতে পাচ্ছি না, বসে বর। কি তীব্র উত্তেজনা! রাজার মৃত্যুতে চোখে জল, বাচ্চা মামার জয় জয়কার, কি পাট্টাই না করলেন। নানা জানো যে শেষ পর্যন্ত অভিনয় দেখবেন তা কেউ ভাবিনি। পালকিতে খালারা উঠতে যাবে এমন সময় তিনি এসে হাজির। বাচ্চা তো বড় ভালো করেছে, এ বলে পালকিতে উঠবার তাড়া দিয়ে তিনি চলে গেলেন হেডমাস্টার সাহেবের বাড়ি। সেখানে তার রাতের দাওয়াত। বাড়ি গিয়ে দেখি মেহমানে বাড়ি ভর্তি। নন্দীপুর থেকে নানাজানের ফুফাতো বোন এসেছেন ছেলে মেয়ে নিয়ে। সকাল সকালই পৌঁছতেন। নৌকার দ্বার ভেঙে যাওয়ায় দেরি হয়ে গেছে। আমি আর নবুমামা অবাক হয়ে গেলাম মেহমানদের মধ্যে অদ্ভুত সুন্দর একটা মেয়েকে দেখে। নানাজানের ফুফাতো বোনের বড় মেয়ে, ডাকনাম এলাচি। এমন সুন্দরও মানুষ হয়! ২ মাসের ভেতর এলাচির সঙ্গে বিয়ে হয়ে গেল বাচ্চা মামার। আপাত কার্যকরণ ছাড়াই যে সমস্ত ক্ষুদ্র ব্যাপার ঘটে, তাই কেমন করে পরবর্তী সময়ে মানুষের সমস্ত জীবন বদলে দেয়, ভাবতে অবাক লাগে। সে রাতে নাটক দেখে সবাই বাচ্চা মামার উপর মহাপ্রসন্ন ছিলেন। বাড়ি এসে দেখেন ফুলের মতো একটা মেয়ে ঘুরে বেড়াচ্ছে। বাচ্চার সঙ্গে এর বিয়ে দিলে কেমন হয়, এই ভাবনা চকিতে খেলে গেল সবার মনে। এলাচি স্থায়ীভাবে নানাজানের বাড়িতে উঠে এলেন। নাম হয়ে গেল লাল বউ। আমি ডাকতাম লাল মামি, নবুমামা ডাকত লাল ভাবি। টকটকে বর্ণ, পাকা ডালিমের মতো গাল, আর কি বা নামে ডাকা যায়। নবুমামা এবং আমি দুজনে একই সঙ্গে লালমামির প্রেমে পড়ে গেলাম। সদা ঘুরঘুর করি, একটু যদি ফুটফরমাস করতে দেন এই আশায়। লালমামি কাকে বেশি খাতির করেন, আমাকে না নবুমামাকে? এই নিয়ে ঝগড়াও হয়ে যায় দুজনে। স্কুলে যাবার পথে বই খাতা নামিয়ে হয় হাতাহাতি।
লাল মামির বড়ই খাবার ইচ্ছে হয়েছে। খেলা বন্ধ করে দুজনেই ছুটছি ইন্দু সাহার বাড়ি। ইন্দু সাহার বাড়িতে 2টি বড়ই গাছ, মিষ্টি যেন গুড়। লাল মামির ইচ্ছে হয়েছে কামরাঙ্গা খাবেন, ঝাল লঙ্কা মাখিয়ে। বাড়ির পেছনে বিস্তীর্ণ বন, এখানে ওখানে গাছ আছে লুকিয়ে। দুজনেই গেছি বনে। মেয়েরা খুব সহজেই ভালোবাসা বুঝতে পারে। লাল মামি আমাদের দুজনকেই বুঝে ফেললেন। পোষা বেড়ালের মতো আমরা তার সঙ্গে বেড়াই। মোহরের মা বলে, পোলা দুটা মাইয়া স্বভাবের, এসব ভালো না গো। আমি আর নবু মামা তখন নির্বাসিত হয়েছি বাসের ঘরে, কতটুকুই বা দূরে। লাল মামি হাসছেন, আমরা শুনতে পাচ্ছি। লাল মামি বলছেন, চুল ছিঁড়ে গেল। আমরা উৎকণ্ঠ হয়ে শুনছি। লাল মামি যদি কখনো বলছেন, এই যা, আজ খাওয়ার পানি আনি নাই, অমনি নবু মামা তরাক করে লাফিয়ে পড়েছে বিছানা ছেড়ে। ভাবি, পানি নিয়ে আসছি আমি। একঘেয়ে কোনো আকর্ষণেই আকর্ষণ থাকে না। মায়ের প্রতি মানুষের অন্ধ ভালোবাসা ফিকে আসে একঘেয়েমির জন্যই। ভাই বোনের ভালোবাসার ধরনও বদলাতে থাকে। লাল মামির প্রতি আমাদের ভালোবাসা ফিকে হওয়ার কোনো ভয় ছিল না। তার মতো বিচিত্র স্বভাবের মেয়ে আমি পরবর্তী জীবনে আর একটি মাত্র বার দেখেছিলাম। যে কথা বলছিলাম, লাল মামি আমাদের বিচিত্রভাবে আকর্ষণ করলেন। হয়তো আমি আর নবু মামা দুজনে বসে আছি তার ঘরে। মামি হুকুম করলেন, নবু, দরজা বন্ধ করে দে, খোল এবার আলমারি খোল, রাজার পোশাকটা বের করত। আমি আঁতকে উঠে বলেছি, বাচ্চা মামা মেরে ফেলবে। ঠোঁট উল্টে মামি তাচ্ছিল্যের ভঙ্গি করছেন। নে, তুই এই মুকুটটা পরে ফেল। নবু, তুই কি সাজবি, সন্ন্যাসী? নবু মামা বললেন, তুমি কি সাজবে আগে বলো। আমি রানী সাজব। তাহলে আমি রাজা সাজব। ততক্ষণে আমি ঢলঢলে মুকুটটা মাথায় পরে ফেলেছি। তার স্বরে চেঁচাচ্ছি, না, আমি রাজা সাজব। মামি বললেন, যুদ্ধ হোক দুজনার মধ্যে, যে জিতবে সেই রাজা। কথা শেষ না হতেই নবু মামা ঝাঁপিয়ে পড়েন আমার উপর। দুজন ধুলোমাখা মেঝেতে গড়াগড়ি খেতে থাকি, যেন এই যুদ্ধে জীবন মরণ নির্ভর করছে। আল্লাহ জানেন, নবু মামা এই লিকলিকে শরীরে এত জোর পান কি করে। জয় পরাজয় নির্ধারিত হতে দীর্ঘ সময় লাগে। মুখে নখের রক্তাক্ত আছড়ে তুলি রসরিত শাক নিয়ে যখন যুদ্ধজয়ী রাজা দাঁড়ান, তখন মামি নির্বিকার ভঙ্গিতে বলেন, আজ আর না, আজ থাক, যা তোরা আমার জন্য তেঁতুল নিয়ে আয়। বলতো তুই, টানলে ছোট হয় কোন জিনিস? লালমামি বিছানায় শুয়ে পা দোলাতে দোলাতে বলেন, হাজার চিন্তাতেও মাথায় সে জিনিসটার নাম আসে না, টানলে যা ছোট হতে থাকে। পারলি না, দেশলাই আন, আমি দেখাচ্ছি। নবু মামা দৌড়ে দেশলাই নিয়ে আসেন। মামি আমরা দুজনেই স্তম্ভিত চোখের সামনে ফস করে একটা বাদশাহী সিগারেট ধরিয়ে টানতে থাকেন। কোন ফাঁকে জানি বাদশা মামার কাছ থেকে জোগাড় করে রেখেছিলেন। আমাদের দুজনের নিঃশ্বাস পড়ে না। মামি বলেন, এই দেখ, যতই টানছি ততই ছোট হচ্ছে। আমরা হা করে তাকিয়ে থাকি মামির দিকে। মামি আধখাওয়া সিগারেট বাড়িয়ে ধরেন আমাদের দিকে, শান্ত গলায় বলে, নে, এবার তোরা টান। হা করে দেখছিস কি, কষে টান দে, নাইলে তো বাড়িতে বলে দিবি। মামির মুখের গন্ধ দূর করবার জন্য পানি আনতে হয়, এলাচ দানা আনতে হয়। সেই মামির প্রতি আমাদের এক নিষিদ্ধ আকর্ষণ জড়ো হতে থাকে। বাড়ির বউঝিরা লাল মামিকে বিষ দৃষ্টিতে দেখতে লাগল। এ কেমন বাবা বউ, লাজ নেই, সহবত নেই। কোথায় শাশুড়িকে দেখে এক হাত ঘোমটা দিয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকবে তা নয়, টকবগিয়ে ঘোড়ার মতো চলে যায়। নতুন বউ রান্নাঘরে গিয়ে বসুক না দুদণ্ড, ননদের হাত থেকে আনাজ নিয়ে জোর করে কুটে দিক, তা নয়, গলায় বাঁশ দিয়ে হাসছে, হি 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 হি। মোহরের মা বুঝে ছড়া কাটে, রূপ আর কয়দিনের, নিমতা ফুল জয়দিনের। নিমতা ফুল সকালবেলাতেই ফোটে, রোদ একটু উঠতেই ঝরঝর করে ঝরে পড়ে।
কিন্তু যার জন্য বলা সে শুনছে কই? শাশুড়ি মুখের ওপর কিছু বলেন না। লোকে বলবে বউ কাটকি শাশুড়ি, কি লজ্জার কথা। একমাত্র মাত্র চাবিকাঠি বাদশা মামা, সে তো পারে বইয়ের রীতিনীতি শুধরে দিতে, কিন্তু দেখে শুনে মনে হয় বউ জাদু করেছে বাদশা মামাকে। বিয়ের পরপরই বাদশা মামা ভয়ানক বদলে গেছে, চাল চলনে, কথাবার্তায় ভয়ানক অস্থিরতা এসেছে। আগে সমস্ত দিন বাইরে পড়ে থাকতেন, রাতের বেলা খেতে আসতেন, বাড়ির সঙ্গে এইটুকুই যা সংযোগ। এখন সমস্ত দিন বাড়িতে থাকেন, কিন্তু সেও অন্যরকম থাকা। হয়তো মিনিট খানেকের জন্যে লালমামির ঘরে গিয়ে এসেছেন, চোখে মুখে ব্যস্ততার ভাব, যেন কোনো দরকারি জিনিস খুঁজে পাচ্ছেন না। লালমামি ভ্রু কুঁচকে বললেন, কি চাও? কিছু না, কিছু না বলে মামা বিব্রত ভঙ্গিতে চলে গেলেন। বসে রইলেন বাইরের ঘরে একা একা। আবার হয়তো আসলেন কিছুক্ষণের জন্য, আবার বাইরে গিয়ে বসে থাকা। নানিজান একদিন বললেন, বাচ্চা কি হয়েছে রে? বাচ্চা মামা কিছু বললেন না, ফেলফেলিয়ে তাকিয়ে রইলেন। সবাই অবাক হলো যেদিন বাচ্চা মামা কাউকে কিছু না বলে বাড়ি থেকে উধাও হয়ে গেলেন। নানাজান সেদিনই প্রথম লালমামির ঘরে এসে ঠান্ডা গলায় বললেন, এলাচি, বাচ্চার কি হয়েছে? লালমামি চুপ করে রইলেন। নানাজান বললেন, তোমাদের মিল হয় না কেন, কি ব্যাপার? মামি চুপ করে রইলেন। নানাজান শান্ত গলায় বললেন, এলাচি, সরফরাজ খানের বাড়িতে কোনো বেচাল হয় না, খেয়াল থাকে যেন। নানাজান বেরিয়ে এসে ছোট নানিজানকে কিছুক্ষণ বকে নিচে নেমে গেলেন। সারাদিন বাড়ি থমথম করতে লাগল। সে সন্ধ্যায় কানা বিবি যখন সাপ খেলানো সুরে কোরআন পড়তে শুরু করল, তখন কেন জানি না ভয়ে আমার বুক কাঁপতে লাগল। তৃতীয় দিনের দিন সকালবেলা বাচ্চা মামা ফিরে এলেন। ভেতরের বাড়িতে না এসে সারাক্ষণ বাইরের ঘরে বসে রইলেন। নানিজান এসে তাকে নিয়ে গেলেন ভেতর বাড়িতে। নানা সারাক্ষণই সংকুচিত হয়ে রইলেন। যখন লালমামির সঙ্গে তার দেখা হলো, তিনি ফ্যাকাশে হয়ে গেলেন। সবচেয়ে অবাক হওয়ার ব্যাপারটা হলো রাতে বাদশা মামা লালমামির ঘরের দরজায় টোকা দিলেন। মামি বললেন, কে? বাদশা মামা নিষ্প্রাণ গলায় বললেন, আমি। এদিকে পাশের ঘরে আমি আর নবু মামা কান খাড়া করে বসে আছি, কিন্তু আর কোনো সারা শব্দ নেই। বাদশা মামা নিচু গলায় বললেন, কাউকে বলবি না, খবরদার। না, বললে কান ছিঁড়ে ফেলব, দুজনের মনে যেন থাকে। ভাদ্র মাসের প্রথম দিকে নবু মামা অসুখে পড়লেন। কালান্তক ম্যালেরিয়া, হাত পা শুকিয়ে কাঠ, পেট ফুলে ঢোল। ম্যালেরিয়ার তখন খুব ভালো ওষুধ বেরিয়েছে, গাঢ় হলুদ রঙের কুইনাইন ট্যাবলেট। সেকালের 1 পয়সার মতো বড়, আস্ত গেলা যায় না, গলায় আটকে থাকে। সপ্তাহে একদিন খাবার নিয়ম, ম্যালেরিয়া হোক আর না হোক ওষুধ খেলেই কান ভো ভো করত, মাথা হালকা হয়ে যেত। কুইনাইন খেয়ে খেয়ে এ সময় নবুমামার জ্বর সারল। শরীর খুব দুর্বল, নিজে নিজে দাঁড়াতে পারে না, মাথা ঘুরে পড়ে যায়। সারাদিন ঘ্যান ঘ্যান করে, এটা খাবে ওটা খাবে, খিটখিটে মেজাজ। যদি কোনো কারণে লালমামি আমার দিকে তাকিয়ে হেসেছেন, অমনি তার রাগ হয়ে গেছে। ওর দিকে তাকিয়ে হাসছ কেন? আমার দিকে তাকিয়ে হাসো। শুনে লালমামি নিষ্ঠুরের মতো বলেন, তোর দিকে তাকিয়ে হাসবো কিরে, তুই তো চামচিকা হয়ে গেছিস। নবুমামার আকাশ ফাটানো কান্না থামবার জন্য লালমামিকে অনেকক্ষণ নবুমামার দিকে তাকিয়ে হাসতে হয়। স্বাস্থ্যের জন্য নবুমামার স্কুলে যাওয়াটাও বন্ধ। রোগা শরীর পেয়ে বিভিন্ন রোগ ইচ্ছে মতো জেঁকে ধরেছে। আর সর্দি, তোকাল জ্বর, পশু পেট নেমেছে। কানাবিবির দেওয়া তাবিজের বোঝা গলায় নিয়ে নবুমামা বেচারার মতো ঘুরে বেড়ায়। রাতের বেলা বড় জ্বালাতন করে, কিছুক্ষণ পরপর পানি খেতে চায়। পানি খাবার সঙ্গে সঙ্গে তার আবার পেচ্ছাবের বেগ হয়। পেচ্ছাব করানো কি কম হাঙ্গামা?
হারিকেন জ্বালাতে হয়। নবমামা হাতে নেন একটা টর্চ। আমাকে গিয়ে ডেকে তুলতে হয় নানিজানকে। নানিজান আর আমি বসে থাকি বারান্দায়। নবমামা টর্চ ফেলে ভয়ে ভয়ে যান, তাতেও রক্ষা নেই। ক্ষণে ক্ষণে চমকে উঠছেন। ওটা কি? ওই কি গেল? কিছু না, শেয়াল। শেয়াল? তবে ছায়া পড়ল না কেন? অন্ধকারে ছায়া পড়বে কি রে হাদা? নানিজান বিরক্ত হয়ে বলেন। এই হলো নিত্যকার রুটিন। খাওয়া নিয়েও কি কম হাঙ্গামা? আজ ইচ্ছে হয়েছে কই মাছ ভাজা খাবেন। কই মাছ জোগাড় না হওয়া পর্যন্ত খাওয়া বন্ধ। সবাই অতিষ্ঠ হয়ে উঠল। শেষ পর্যন্ত পীর ফকির ধরা হলো। ধর্মনগরে সুফি সাহেবের পানি পড়া আনবার জন্য আমি আর বাদশা মামা নৌকা করে ধর্মনগরের রওনা হলাম। দুদিনের পথ। উজান ঠেলে যেতে হয়। সঙ্গে চাল ডাল নিয়েছি, নৌকাতেই খাওয়া দাওয়া। বাদশা মামা এই দীর্ঘ সময় চুপচাপ কাটালেন। সন্ধ্যার পর নৌকার ছাদে উঠে বসেন। নেমে আসেন অনেক রাতে। সারাদিন শুয়ে শুয়ে ঘুমান। দেখলেই বোঝা যায় ভরসা হারানো মানুষ। কিন্তু কি জন্য ভরসা হারিয়েছেন তা বুঝতে না পেরে আমার খারাপ লাগে। সপ্তম দিনে ফিরলাম। সুফি সাহেব খুব খাতির যত্ন করলেন আমাদের। তার বাড়িতে 4 দিন থেকে যেতে হলো। কথা নেই বার্তা নেই, বাদশা মামা সুফি সাহেবের মুরিদ হয়ে গেলেন। মাথায় সবসময় টুপি, নিয়ম করে নামাজ পড়ছেন। যতই দেখি ততই অবাক হই। আমার অবাক হওয়ার আরও কিছু বাকি ছিল। বাড়িতে ফিরে জানলাম নবু মামা খুলনা জেলার হরদিপুরে চলে যাচ্ছেন। কিছুদিন সেখানে থাকবেন। খুব স্বাস্থ্যকর জায়গা। শরীর ফিরলে চলে যাবেন রাজশাহী। নানাজানের খালাতো ভাই থাকেন সেখানে, সরকারি জরিপ বিভাগের কানুনগো। নবু মামা সেখানে থেকেই পড়াশোনা করবে। নানাজান নিজের সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। বাড়িতে তারই আয়োজন চলছে। নবু মামা আগের চেয়ে মিয়ে গেছেন। আমাকে ধরা গলায় বললেন, লাল ভাবিকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি ভেবেই পেলাম না একা একা আমি কি করে থাকব। নবু মামা আমার সর্বক্ষণিক সঙ্গী। তাকে ছাড়া একা একা স্কুলে যাচ্ছি, এই দৃশ্য কল্পনা করলেও চোখে পানি এসে যায়। নবু মামার আমার জন্য কোনো মাথা ব্যথা নেই, তার মুখে শুধু লাল ভাবির কথা। আমি বললাম, নবু মামা আমাকে সঙ্গে করে নিয়ে যান। আমি কি করে নিয়ে যাব, তুই বাবাকে বল। নানাজানকে বলবার সাহস আমার নেই। আমি লাল মামিকে ধরলাম। মামি তখন বারান্দায় বসে সুতো নিয়ে কি যেন করছিলেন। আমি কাঁদো কাঁদো হয়ে সমস্ত খুলে বললাম। চুপ করে তিনি সমস্ত শুনলেন। আমার কথা শেষ হতেই বললেন, যা তো দৌড়ে তোর ছোটবেলার কাছ থেকে একটা সোনামুখী সূচ নিয়ে আয়, বলবি আমি চাইছি। সূচ এনে দিয়ে আমার কাতর অনুরোধ জানালাম। বলবেন তো মামি? আজই বলতে হবে। আজ সন্ধ্যাবেলাতেই। মামি বিরক্ত হয়ে বসলেন। কি ঘ্যান ঘ্যান করিস? পরের বাড়িতে আসছিস সে হুঁশ নেই? ইচ্ছা হয় নিজে গিয়ে বল। এর কিছুদিন পরেই পানসি নৌকা করে নানাজান আর নবু মামা চলে গেলেন। যাবার সময় নবু মামার সে কি কান্না, কিছুতেই যাবে না। লাল মামির শাড়ি চেপে ধরেছে, তার স্বরে চেঁচাচ্ছে, আমি যাব না, আমি যাব না। লাল মামি শুকনো গলায় বললেন, শাড়ি ছাড়, শাড়ি ধরে চেঁচাচ্ছিস কেন? নবু মামা চলে যাবার পর আমার কিছু করবার রইল না। আম কাঁঠালের ছুটি হয়ে গেছে স্কুল। সারাদিন বাড়িতে ঘুরে বেড়াই। বিকেলবেলাটা আর কিছুতেই কাটে না। রোদের তাপ একটু কমতেই হাঁটতে হাঁটতে চলে যাই সোনাখালি। হেঁটে যেতে যেতে কত আজগুবি চিন্তা মনে আসে। যেন কোনো অপরাধ ছাড়াই দেশের রাজা আমাকে ধরে নিয়ে গিয়েছে। হুকুম হয়েছে আমার ফাঁসি হবে। রাজ্যের সমস্ত লোক ফাঁসির মঞ্চের চারদিকে জড়ো হয়েছে। আমি তাকিয়ে দেখি এদের মধ্যে লাল রঙের পোশাক পরা একটা মেয়ে উঠে দাঁড়িয়ে বলছে, না, এ ছেলে কোনো দোষ করেনি, এর ফাঁসি হবে না। মেয়েটি অপলকে তাকিয়ে আছে আমার দিকে। তার মুখের গড়ন অনেকটা লাল মামির মতো। সোনাখালি পাকা পুলে অনেক রাত পর্যন্ত বসে থাকতাম। সে সময় আমার মন থেকে ভূতের ভয় কেটে গিয়েছিল। এক এক দিন নিশীথ রাত্রে একা একা ফিরছি।
অন্ধকারে একা ফিরতে কতবার চমকে উঠেছি নাম না জানা পাখির ডাকে, কিন্তু ভয় পাইনি কখনো। রান্নাঘরে গিয়ে দাঁড়ালেই মোহরের মা ভাত বেড়ে দেয়, নাও খেয়ে গোষ্ঠী উদ্ধার করো। এই কথা আমি কখনো গায়ে মাখি না। আমি সে সময় অনেক বড় দুঃখে ডুবেছিলাম। ছোটখাটো কষ্টের ব্যাপার যা প্রতিদিন ঘটত, এই নিয়ে সে কারণেই কোনো মাথা ব্যথা ছিল না। দিন আর কাটতে চায় না কিছুতেই। স্নেহ ও ভালোবাসা ছাড়া কোনো মানুষই বাঁচতে পারে না। আমি সেই কারণে হয়তো অসুস্থ হয়ে পড়লাম। শুয়ে শুয়ে সময় কাটাই, কেন জানি না অসুখটাই ভালো লাগে। সকাল থেকে সন্ধ্যা শুয়ে শুয়ে ঘুমানো ছাড়া আর কোনো কাজ নেই। মাঝে মধ্যে বাদশা মামা এসে বসেন, নিতান্ত অপ্রাসঙ্গিক কিছু কথাবার্তা হয়। মামা হয়তো বললেন, বেশি করে দুধ খা, শরীরে জোর হবে। আচ্ছা মামা, খাবো। মিরপুরের জন্মাষ্টমীর মেলা যাবি নাকি দেখতে? অসুখ সারলে যাব। মামা থাকেন অল্পক্ষণ, কথা বলেন ছাড়া ছাড়া ভঙ্গিতে। দেখি শুনে বড় অবাক লাগে। তার স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, গাল বসে গিয়ে কেমন পৌর মানুষের মতো দেখায়। লালমামি বড় একটা আসেন না, হয়তো দরজার বাইরে থেকে বললেন, রঞ্জুর জ্বর আবার এসেছে নাকি? না মামি, জ্বর নেই। না থাকলেই ভালো, এই বলে তিনি ব্যস্তভাবে চলে যান। তার যাওয়ার পথে তৃষিত নয়নে তাকিয়ে থাকি। সে সময় লালমামিকে আমি একই সঙ্গে ভালোবাসি, আবার ঘৃণাও করি। কোনো ব্যক্তি বিশেষের প্রতি এ ধরনের দ্বৈত অনুভূতি সেই আমার প্রথম। পরবর্তী সময় অবশ্য আরও অনেকের জন্যই এমন হয়েছে। ঠিক এই সময় আমার সফুরা খালার সঙ্গে অল্প মাত্রায় ঘনিষ্ঠতা হলো। তার সঙ্গে অঙ্গরঙ্গতা হবে এ আমার খুব ছোটবেলার বাসনা। তিনি আমার চেয়ে বছর খানেকের বড় হবেন। খুব চুপচাপ ধরনের মেয়ে। ছোটবেলা থেকেই দেখেছি তিনি একা একা হেঁটে বেড়াচ্ছেন বারান্দায়, হাতে একটা লাঠি। মাঝে মাঝে মেঝেতে ঠক ঠক করে শব্দ করছেন, আর মুখে বলছেন, উড়ে গেল পাখি। প্রথম দিন এরকম অদ্ভুত ব্যাপার দেখে আমি তো আকাশ থেকে পড়েছি। তিনি আমাকে দেখতে পাননি, কাজেই তিনি লাঠি হাতে ঠক ঠক করতে লাগলেন আর পাখি ওড়াতে লাগলেন। আমি যখন গিয়ে জিজ্ঞাসা করলাম, খালা কি করেন? লজ্জায় খালার চোখে পানি এসে গেল। কোনো রকমে বললেন, কিছু না, আমি খেলি। তারপরও খালাকে এমন অদ্ভুত খেলা খেলতে দেখেছি। লজ্জা পাবেন এই জন্য আমি তার সামনে পড়িনি। তার সঙ্গে ভাব করবার আমার খুব ইচ্ছে হতো, কিন্তু তিনি আমাকে দেখলেই ভারী লজ্জা পেতেন। অসুখের সময় প্রায়ই সফুরা খালা এসে দাঁড়াতেন আমার দরজায়। আমি ডাকতাম, খালা ভেতরে আসেন। না, আমি এখানেই থাকি। এই বলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতেন দরজায়। অনেক রকম কথা হতো তার সঙ্গে। কি ধরনের কথা তা আজ আর মনে নেই। মনে আছে খালা সারাক্ষণই মুখ টিপে টিপে হাসতেন। খালা মাঝে মাঝে অদ্ভুত সব গল্প করতেন। একদিন এসে বললেন, কাল রাতে ভারী আশ্চর্য একটা ব্যাপার হয়েছে রঞ্জু। ঘুমিয়ে আছি, হঠাৎ হাসির শব্দ শুনে ঘুম ভেঙে গেল। চোখ মেলতেই দেখি একটা ফুটফুটে পরী আমার খাটে বসে আছে। আমি তো অবাক। তারপর পরীটি অনেক গল্প করলো আমার সঙ্গে। ভোর হয়ে আসছে তখন সে বলল, আমি যাই। আমি বললাম, ও ভাই পরী, তোমার পাখায় একটু হাত দিব? সে বলল, দাও না। আমি পরীর পাখায় হাত বুলিয়ে দেখলাম, কি তুলতুলে পাখা। আর সেই থেকে আমার হাতে মিষ্টি গন্ধ। দেখ না সুখে। আমি সফুরা কালার হাতে শুকতেই বকুল ফুলের গন্ধ পেলাম। খালা হয়তো অনেকক্ষণ বকুল ফুলের মালা হাতে করে নিয়ে ঘুরে বেরিয়েছেন, তারই গন্ধ। সফরা খালা ভারী অদ্ভুত মেয়ে ছিল। এক রাতে ভারী আশ্চর্য ব্যাপার ঘটে গেল। আমি লিলিকে স্বপ্নে দেখলাম। সে ঠিক আগেকার মতো অভিভাবক সুলভ ভঙ্গি করে বলছে, রঞ্জু, তোর একটুও যত্ন হচ্ছে না এখানে, তুই আমার কাছে চলে আয়। আমি লিলির কথা ভুলেই গিয়েছিলাম। কতদিন হয়েছে সে চলে গেছে। এই দীর্ঘদিনেও
তার কথা যে কেন মনে পড়ল না? স্বপ্ন ভেঙে আমার খুব অবাক লাগলো। লিলি যে দেখতে কেমন ছিল তাও আমার মনে নেই। শুধু মনে আছে তার চিবুকটা লম্বাটে ধরনের ছিল। সেখানে একটা লাল রঙের তিল ছিল। লিলি ছোটবেলায় আমাকে এই তিল দেখিয়ে বলত, "রঞ্জু, এই তিলটা যদি কপালে থাকতো তাহলে আমি রাজরানী হতাম।" দীর্ঘদিন পর লিলিকে স্বপ্নে নিখুঁতভাবে দেখলাম এবং সে রাতেই ঠিক করলাম ঘুম ভাঙতেই নানাজানের কাছে থেকে ঠিকানা নিয়ে লিলিকে চিঠি দিব। এই মনে করে আমার খুব ভালো লাগতে লাগলো। মনে হলো শরীর সেরে গেছে। একটু বারান্দায় দাঁড়িয়ে হাওয়া খাই। বারান্দায় এসে দাঁড়াতেই জ্যোৎস্না দেখে চোখ ছলছরিয়ে উঠল। এমন উথাল-পাথাল আলো দেখলে মানুষের মনে এত দুঃখ কেন আসে কে জানে। অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম সেখানে। পা যখন ধরে এলো তখন দেওয়াল ঘেঁষে বসে রইলাম। হঠাৎ শুনি পাশের ঘরে লাল মামি কাঁদছেন। কোনো ভুল নেই, স্পষ্ট শুনতে পেলাম। মামাও যেন নিচু গলায় কি একটা বললেন। মামি কান্না থামিয়ে ধমকে উঠলেন, কোনো কথা শুনব না আমি। বাইরের এই অপূর্ব জ্যোৎস্নার সঙ্গে এই ঘটনা কেমন যেন মিশখায় না। আমার মন খারাপ হয়ে গেল। নানাজান বললেন, ঠিকানা নিয়ে কি করবি? চিঠি লিখব। এতদিন পর চিঠি লেখার কথা মনে পড়ল। আমি চুপ করে রইলাম। নানাজান একটু কেশে বললেন, শরীরের হাল কেমন? জ্বর আছে? জি না। নবু, তোর কাছে চিঠি ফিঠি লেখে? জি লেখে। পূজার বন্ধে বাড়ি আসবে বলে চিঠি লিখেছে আমার কাছে। বলতে বলতে নানাজান হঠাৎ কথা থামিয়ে বলেন, লিলিরা আগে যেখানে থাকতো সেখানে নেই। নতুন ঠিকানা তো আমার জানা নেই। আচ্ছা, আমি খোঁজ নিয়ে বলবো। লিলি আপনার কাছে চিঠি লেখে নানাজান? নানাজান একটু ইতস্তত করে বললেন, কম লেখে। আশ্বিনের গোড়াতেই নবু মামা এসে পড়লেন। তাকে দেখে আমার চোখে পলক পড়ে না। লম্বাই বেড়েছেন, স্বাস্থ্য ভালো হয়েছে। ঠোঁটের উপর হালকা নীল রঙের নীল গোফের রেখা। নবু মামা আমাকে দেখেই হৈ হৈ করে উঠলেন, তোর একই হাল রঞ্জু? অসুখ করেছিল আমার। আপনাকে আরো চেনা যায় না মামা। স্বাস্থ্য দেখেছিস? দেখ, হাতের মাসল টিপে দেখ। মাসল টিপে দেখার দরকার পড়ে না। নবু মামার স্বাস্থ্য সৌন্দর্য দেখে ঈর্ষা হয় আমার। লাল মামি তো নবু মামাকে চিনতেই পারেন না। কে এসেছে ভেবে থতমত খেয়ে উঠে দাঁড়িয়েছেন। অমনি নবু মামা খপ করে তার হাত চেপে ধরলেন। মামি বললেন, নবু নাকি? তুমি তো বদলে গেছ। মামি নবু মামাকে আজ প্রথম তুমি করে বললেন। নবু মামা হেসেই কুল পায় না। হাসি থামিয়ে কোনো মতে বললেন, ভাবি, তুমি তো আগের মতোই আছো। না, আগের মতো নয়, আগের চেয়ে সুন্দর। অনেকদিন পর নবু মামাকে দেখে কি যে ভালো লাগলো। এছাড়াও মামা এত বেশি বদলে গেছেন কি করে সেও এক বিস্ময়। ছোটবেলায় দুজনকে একই রকম দেখাতো। আমি পরম বিস্ময় নিয়ে নবু মামার পিছু পিছু ফিরতে লাগলাম। নবু মামার গল্প আর ফুরায় না। স্কুলের গল্প, স্কুলের বন্ধুদের গল্প, রাজশাহীর গল্প। এর মধ্যে রাজশাহী থেকে নাটোর রাজবাড়িতে গিয়েছিলেন, তার গল্প। আমি শুনি আর অবাক হই। নবু মামা ক্লান্ত হয়ে এসেছিলেন, দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লেন। আমিও পাশে শুয়ে আছি, কখন নবু মামা জাগবেন এই আশায়। ঘুম ভাঙতে ভাঙতে সন্ধ্যা গড়িয়ে রাত। ছোট নানি যান এসে ডেকে তুললেন। দুজনে চলে গেলাম লাল মামির ঘরে। মামির প্রতি নবু মামার শৈশবের যে টান ছিল তা দেখলাম এতদিনের অদর্শনে এতটুকু কমেনি, বরং বেড়েছে। লাল মামি বললেন, নবু, আমার ভীষণ মাথা ধরেছে, পরে গল্প করব তোমার সাথে। নবু মামা হো হো করে হাসেন। না, গল্প এখনই করতে হবে, আর আগের মতো তুই করে ডাকতে হবে। এ বলে নবু মামা দরজায় খিল এঁটে দিলেন। আমি অবাক হয়ে দেখলাম নবু মামা রহস্যময় ভঙ্গিতে তার প্যান্টের পকেটে হাত দিচ্ছেন। তোমার জন্য কি এনেছি দেখো ভাবি, বলো তো দেখি, আন্দাজ করো। লাল মামি ভ্রু কুঞ্চিত করলেন। নবু মামা বললেন, ছোটবেলায় আমাদের সিগারেট খাইয়েছিলে, আজ আমি সিগারেট নিয়ে এসেছি, আজকে আবার খেতে হবে। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের অচিনপুর
পর্ব 2।